মিঠু ভাই, এটা আমি এজন্য আপনাকে বলতে চাচ্ছি, জনগণের ধারা সরকার, জনগণের জন্যই সরকার। তাহলে জনগণ যখন কোনো বিপদে পড়ে, যখন বিপদে পড়বে, তখন কিন্তু সরকারকেই দেখতে হবে এই বিষয়টা। সরকারের যতটুকু ভূমিকা নেওয়া উচিত, আমার মনে হয় না ওই ভূমিকাটুকু কোনো প্রাইভেট সংস্থা নিতে পারে, কারণ তাদের সেই অধিকারটুকু নেই। কিন্তু আমাদের সরকারের সেই অধিকারটুকু আছে। এই জায়গা থেকে এই জায়গা থেকে সরকারকে সর্বোচ্চ পর্যায় থেকে যে তাদের সুযোগ সুবিধাগুলো দেওয়া যায়, আমার মনে হয় এই জিনিসটি অনতি বিলম্বে করা উচিত। এখন আমি সামাজিক যে সকল সংগঠন আছে, আপনারা অবশ্যই তাদের কাছে আমার মিনতি, আকুল মিনতি, যে আপনারা একটু যে সকল লোক মারা গিয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করছে, তাদেরকেও আপনারা যদি সাহায্যই করতে ইচ্ছা থাকে বা মানবতার দৃষ্টিতে, তাদেরকে নিয়ে একটু আপনারা তাদের বাড়ি বাড়ি যে তাদের খোঁজ খবর নিয়ে তাদেরকে কিছু সহযোগিতা করেন, যাতে ভবিষ্যতে তারা, এবং এটা সরকারি মহল থেকেই উদ্যোগটা নিতে হবে। সরকারি মহল এবং বেসরকারিভাবে যদি কেউ মানবিকভাবে। সময় যেখানে ঝুলে থাকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তখন বেঁচে ফেরাটাই অবিশ্বাস্য। সেই বিভীষিকার ক্ষত শুকাতেও হয়তো বা সময় লাগবে বেশ, কিন্তু প্রিয়জন হারানোর বেদনা চাইলেই কি মোছা যায়? হ্যাঁ সুধীবৃন্দ, বনানী স্বপ্নপুরা আগুনে বেঁচে যাওয়া মানুষের একটি আর্তনাদ, এমন মৃত্যু যেন আর না হয়। আমরা যারা বাঙালি, আমরা সঠিক মানুষটি চিনতে ভুল করি। দেখেন, আমি আপনাদের ভিডিওটিতে একটি স্ক্রিনশট দেখাচ্ছি। আপনারা এখন যে ভিডিওটি দেখলেন, এখানে আপনারা লক্ষ্য করেছেন যে মানুষটিকে, তার নাম হচ্ছে জসিম। এই লোকটি জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে তিনি মানুষকে রক্ষা করেছে। আজকে আমরা তাকে নিয়ে কোনো মিডিয়া কথা বলছি না, এজন্যই বলছি আমরা সঠিক মানুষকে চিনতে, সঠিক মানুষকে মূল্যায়ন করতে আমরা একটু সময় নেই, দেরিতে। আজকে আমরা কথা বলবো এই জসিমকে নিয়ে। তিনি কেন ভাইরাল নয়, তিনি কেন আজকে আলোচনার মুখে নয়? আজকে তো জসিমের পাশেই সর্বোচ্চ মহলের মানুষের আসার কথা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই ভাইরাল শিশু নাইমের পাশে সবাই। আজকে আমরা কথা বলবো, আমাদের স্টুডিওতে একজন আমরা নিমন্ত্রণ করেছি, যিনি সমসাময়িক সামাজিক এবং রাজনৈতিক বিশ্লেষক মিঠু ফরাজি। কেমন আছেন ভাই? জি ভালো আছি। যে বিষয়টি আলোকপাত করার চেষ্টা করেছি, আপনি বুঝতেই পারছেন যে ভাইরাল নাইম, প্রত্যেকটা মহলে যেভাবে তাকে নিয়ে চুল ছেঁড়া বিশ্লেষণ করা হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক ইস্যু হয়ে গেছে এই বিষয়টি। কিন্তু আমরা বনানীর ট্র্যাজেডিতে যে ঘটনাটি লক্ষ্য করলাম এখন ভিডিওটিতে, ওই ঘটনায় কিন্তু আসল হিরো হওয়ার কথা কিন্তু জসিম ছিল, কিন্তু সে কিন্তু আজকে আলোচনাতে নেই। কেন নেই, কী জন্য, একটু যদি বলেন। হ্যাঁ, বনানী ট্র্যাজেডির যে আপনার দেখছেন যে আপনি জসিম নামের যে ছেলেটা আলোচিত হওয়ার কথা ছিল, বা সে যে উদ্যোগ নিয়েছে, বা আপনার গ্রিল বেয়ে বেয়ে যখন সবাই প্রাণপণ চেষ্টা করে নিচের দিকে নামার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছে, এবং কিভাবে জীবন বাঁচাবে যার যার মতন করে নিচের থেকে নামছে, ঠিক তখনই দেখা গেল একজন সুপারম্যানের বলতে হয়, জসিম নামের যে ছেলেটি দুঃসাহসিকতার সহিত আপনার গ্রিল বেয়ে বেয়ে প্রথমে সে একটি মেয়েকে তার হাঁটুর পরে পা দিয়ে গ্রিল থেকে যখন এসির ওই গ্লাস ভাঙ্গা ওখান থেকে টেনে বের করে আপনার তাকে সেভ করে আবার নিচে আস্তে আস্তে করে নামিয়ে নিয়ে আসছে। পরক্ষণে আবার দেখা গেছে শ্রীলঙ্কান একটি লোক প্রবাসী ওখানে যে কর্মরত ছিল, তাকেও এরকম আপনার নিচে করে আস্তে আস্তে সে সেভ করে নামিয়েছে। এটা সবচেয়ে আশ্চর্যজনক একটা বিষয় হচ্ছে যে মাহবুব সাহেব, যেটা বলতে হয়, আমরা আসলে সঠিক জিনিসের কখনো মূল্যায়ন দিই না। আমরা দেখছি যে আসলে গ্রাম পর্যায়ে এটা যদি শহর না হয়ে একটা গ্রাম হতো, তাহলে কিন্তু সামাজিক দিক থেকে আমরা বাঙালি যারা আছি, মানসিকতার দিক থেকে সবাই কিন্তু যার বাড়ি একটা বালতি আছে, যার একটা মগ আছে, দেখছেন যে গ্রামে আগুন ধরলে সবাই কিন্তু সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে।
কিন্তু শহরের পর্যায়ে আপনার ওই যে পাইপ বালক নাইম যেটা করছে, ওই সিম্পেথিটাকে নিয়ে যে একটা ব্যবসায়িক মহল যে তাণ্ডব চালাচ্ছে বা ওই দিক থেকে ভাইরাল করছে, এটা আসলে আমি কাম্য নয়। আসলে মানুষ উপকার করলে তাকে যে সাহায্য দিতে হবে বা এর কাছে সাহায্য চাইতে হবে, কিছুর বিনিময় নয়। খুশি হয়ে যদি কেউ কাউকে কিছু দিয়ে থাকে বা অনার করে থাকে, তার দিক থেকে সেটা রেসপেক্ট করি আমরা, যে সে মানবতার দৃষ্টি থেকে তার মানবিক ফাউন্ডেশন আছে বা সামাজিক যেসব সংগঠনগুলো করছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে পাইপ বালক নাইমকে নিয়ে যা হলো সেটা নিয়ে আর বাড়াবাড়ি করবো না, আমি অধিক যাব না। আমি এটাই বলতে চাচ্ছি যে নাইম থেকেও কিন্তু ওই পরিস্থিতিতে জসিম যে দৃষ্টান্তমূলক আপনার কাজটি করেছে সেটি নিঃসন্দেহে সুপার হিউম্যান বলা যায়। যেরকম আপনার গ্রিল বেয়ে বেয়ে আপনার ধাপ বাই ধাপ উঠে, আপনি একটা চিন্তা করে দেখছেন যেখানে জীবনের সর্বোচ্চ ঝুঁকি, মানে কি সে আপনার তার নিজের জীবনকে নিয়ে চিন্তা করেনি, সে ভাবছে যে আমি কিভাবে এইটা, সে তার প্রত্যেকটা রুম যখন আগুন ধরে, আপনার কিন্তু পাশাপাশি গ্রিলগুলো গরম থাকে, সবাই বাঁচার জন্য আছে। তখন ওই মুহূর্তে আপনার যে সে সততা এবং নিষ্ঠাতার মানবতার দিক থেকে সে যে উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়েছেন, পাইপ বেয়ে বেয়ে আপনি ভিডিও ফুটেজে দেখলে লক্ষ্য করবেন। আসলে আমি জানি না এই জসিম কি এরকম দৃষ্টান্ত কি কখনো দেখেছেন? মানে জসিম যেটা আমাদের মধ্যে একটা দৃষ্টান্ত স্থাপন করলো, আমার তো মনে হয় এরকম নজির আমার দেখা মতো নেই। নিজের জীবনকে পরোয়া না করে অন্যের জীবনকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে, এটা আসলে কতটুকু আপনি মূল্যায়ন করবেন এখানে? এটা তো আসলে মূল্যায়নের দিক থেকে যদি বলা হয়, আসলে মূল্যায়নের যদি আমরা দেখাতে যাই আমাদের ভুল হবে। মূল্যায়নের জায়গায় এটা আসলে মূল্যায়ন দিয়ে জিনিসটাকে ছোট করা হবে। হ্যাঁ, এটা মানবতার, মনে করেন যে তার জীবনের সর্বোচ্চ বিসর্জন দিয়ে সেও তো পড়ে ওখানে মারা যেতে পারত অবশ্যই, বা সেও অগ্নিদগ্ধ হয়ে বাঁচাতে গেছে, সেও তো অগ্নিদগ্ধ হয়ে মারা যেত। সে যখন সর্বকুল এ সকল প্রতিকূলতা পরিহার করে নিজের জীবনের ঝুঁকি নিয়ে করছে, এটাই মানব দৃষ্টান্তর দিক থেকে একটা উজ্জ্বল নক্ষত্র আমি মনে করি তার দিক থেকে, জসিমের দিক থেকে। আজকে আপনার আমি এখানে এই জিনিসটাকে এই জন্যই আমি আজকে আলোচনার বিষয় করেছি। আপনি জানেন যে বাইরের একটি দেশে আমরা বেশ কিছুদিন আগে যে ঘটনাটা লক্ষ্য করি, যে ঠিক জসিমের মতো একজন লোককে সে বাঁচিয়েছিল একটা বিল্ডিংয়ের একটা তালা থেকে, তাকে রক্ষা করেছিল। তখন যখন ওই দেশের প্রধানমন্ত্রী এই বিষয়টি তার নজরে যায়, সে কিন্তু ওই দেশে লিগালি ছিল না ওই লোকটা, তাকে প্রধানমন্ত্রীর বাসভবনে তাকে আপ্যায়ন করে এবং আপ্যায়ন করার পর তাকে প্যারিসে, আমার মনে পড়েছে দেশটির কথা, প্যারিসের তাকে ওই দেশের যে তাকে পাসপোর্ট দেওয়া হয় এবং ওই দেশের লিগালি তার বৈধতা দেওয়া হয়, সব কিছু করে, এবং তাকে এক ধরনের একটা সম্মাননা দেওয়া হয়। সেই দিক থেকে যদি আমরা আমাদের দেশে যে জসিম যে কাজটি করেছে, ওটার থেকে কিন্তু এই কাজটা আরো বেশি দৃষ্টান্তমূলক। এখানে আগুনের একটা বিষয়, এখানে জীবন, নিজের জীবন যে পরোয়া না করে অন্যের জীবন বাঁচানোর জন্য যে ঝাঁপিয়ে পড়লো, এই দৃষ্টান্তটা আমার মনে হয় আরো বেশি সরকারকে আমলে নেওয়া উচিত। কি মনে করেন আপনি? এটা তো অবশ্যই সরকারের এবং যারা সামাজিক মহলে যে সকল সংগঠন কাজ করে, আমি যেটা বলছিলাম, অবশ্যই জসিমকে তার দিক থেকে আমি বলতে চাই না যে তাকে অর্থনৈতিকভাবে হেল্প করুক, তাকে ডেকে তাকে একটা সম্মানী করা। জসিমের অবস্থানটা সামাজিক মিডিয়ায় খুবই কম আসছে। আর আজকে আমার কাছে একটা জিনিস সবচেয়ে খারাপ লাগছে, কেনই বা একটা পাইপ ফাটবে এবং এই পাইপ ফেটে কেনই বা ভাইরাল হবে, এই পাইপ ফাটাটা আসবে কেন? এটাই আমার কাছে তো ফাটা থাকার কথা না। না, এটা তো আসলে পাইপ ফাটা, এবং ওই পাইপ ফাটা নিয়ে তার সে পারিবারিক জীবন চলে যাচ্ছে, এদিক যাচ্ছে ওদিক। মানে আমার কথা হচ্ছে যে পাইপ ফাটবে কেন, আর পাইপ নিয়ে এত ভাইরালের কিছু না। এখানে জসিম যে দৃষ্টান্ত রেখেছি, এরকম যদি আপনার যারা করছে, আপনার দেখা গেছে কেউ পাইপ ধরে হেল্প করছে, কেউ অসুস্থ হয়ে পড়ছে, সঙ্গে সঙ্গে তাকে সেভ করে অ্যাম্বুলেন্সে দিচ্ছে, এটাও কিন্তু একটা ছোট ধরনের একটা সাহায্য হতে পারে। যেটুক পারুক। সর্বোপরি আমাদের বাংলাদেশের মানুষের
বিশ্বের কাছে কিন্তু একটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে মানুষ আবেগপ্রবণ মানুষ, এবং মানুষের বিপদে বাংলাদেশে সবাই কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিতে চায়। এখন যে যেখান থেকে পারছে, কেউ নিচে দেখছেন আল্লাহকে স্মরণ করে সৃষ্টিকর্তাকে দোয়া করছে, আসলে তো ওখানে করার কিছু না। কিন্তু তার ভিতর থেকে আমি যদি কাউকে বলা লাগে যে উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছে, তাহলে আমি নিঃসন্দেহে জসিমের কথা বলবো। এবং সব থেকে আলোচিত যদি মিডিয়ায় আসাই প্রয়োজন মনে হতো, ভাইরাল কিছু বা সেখানটায়ও আমি জসিমকেই বসাতাম আমার দৃষ্টিকোণ থেকে। জসিমের এই দৃষ্টান্তর জন্য তাকে আমি বলবো না যে তাকে সরকারি মহল থেকে কোনো কিছু প্রণোদনা দেওয়া হোক, এরকম কিছু না, সাহায্য দেওয়া হোক। আসলে ভালোবাসা তো টাকা পয়সা দিয়েও হয় না। তিনি যে দৃষ্টান্ত রেখেছে, এটার জন্য যদি কোনো মহল থেকে হোক বা কোনো সরকারি মহল থেকে হোক বা কোনো সংগঠন থেকে হোক, তাকে যদি সম্মান সূচকভাবে ভালোবাসা যদি দেয়, এটাও কিন্তু একটা বড় একটা পাওয়া। এটা কিন্তু জসিম মানে সে অনার করে এই জিনিসটি পাওয়ার জন্য, এমনটি কিনা? হ্যাঁ, আসলে মেইনলি জসিমের ক্ষেত্রে এটা আসেনি কেন, আর পাইপ বালক নাইমের ক্ষেত্রে এটা কেন বেশি আসছে? আমি সম্প্রতি তার ওখানে গেছিলাম না, যে নাইম বা পাইপ বালক নাইমের ওখানে দেখছেন যে অলরেডি বিভিন্ন সামাজিক সংগঠন এ বলছে যে আমি আগে থেকে এদের দেওয়ার কথা বলছে, আমি দেবো এর খরচ, এ বলছে আমি এর মেইনটেইন করব। মানে এখানে দেওয়ার একটা প্রতিযোগিতা আপনি আর আমি ফলো করছিলাম। সেই ক্ষেত্রে বলবো যে এখানে জসিমকে কিন্তু হাইলাইটটা করা হয়নি। জসিম এখানে কিন্তু তার একটা প্রাপ্য, যদি ওই দৃষ্টিকোণ থেকে যে সকল মানবিক ফাউন্ডেশন সামাজিক কাজ করে তারা যদি দিতেও হয়, তাহলে জসিমকে অবশ্যই, বা সরকার থেকেও যদি নাইমকে যদি দেওয়া হয়, আমি আশা করি সেই ক্ষেত্রে জসিমও তার একটা যোগ্য প্রাপ্য অধিকার এইখানটায়। তবে উপকারের বিনিময় বলে কোনো কথা নাই, আর মানুষের উপকারের সাথে অর্থনৈতিক কোনো সম্পর্ক নেই। এখানে আমি একটা উপকার করে যদি আমি বলি যে আমাকে এটা আমি করেছি, আমাকে প্রধানমন্ত্রী আমাকে দেখেন, বা আমি প্রধানমন্ত্রী আমাকে এরকম একটা কিছু করে দেন, এটা অবশ্যই প্রধানমন্ত্রীর থেকে বিভিন্ন দেশের যেরকম প্রধানমন্ত্রীর কাছে যদি ভিডিও ফুটেজটা যায় এবং তার সম্প্রতি তার যে কর্মকাণ্ডে ওই বনানী ট্র্যাজেডিতে তার উল্লেখযোগ্য ভূমিকায় অবশ্যই প্রশংসনীয়, এবং তাকে প্রধানমন্ত্রী যদি মনে করে এবং করবে, তার মানসিকতা আমি মনে করি সেই এরকমই। তা সেটা তার কাছে গিয়েছে কিনা বা মিডিয়া পৌঁছেছে কিনা সেই পর্যন্ত, যার কারণে আজকে জসিম পড়ে আছে। আর পাইপ বালক নাই মিডিয়ায় ভাইরাল হয়েছে, আর জসিম ভাইরাল হয়নি, যার কারণে সে সাহায্য কোনো প্রতিশ্রুতিও পায়নি। কিন্তু অকাতরে বলতে হয় যে দু একটা মিডিয়া আমরা যারা চিন্তা করছি যে আপনি যে উদ্যোগটা নিয়েছেন যে জসিমকে নিয়ে কথা বলা উচিত, কারণ জসিম যেটা করছে এটা আসলে আপনার দিক থেকে ঠিক আছে, এবং এটাকে আমি সাধুবাদ জানাই। আমি আরেকটা জসিমের বিষয়ে একটা পয়েন্ট বলতে চাচ্ছি। আপনি জানেন যে জসিম যে মহল্লায় থাকে সেখানে একটি সরকারি পরিত্যক্ত একটি মাঠ আছে। জসিম কিন্তু ওই মাঠটি সে উপযুক্ত করেছে মানুষকে, সেখানে যেন মানুষ যে খেলতে পারে এবং সেটা বসবাসের যে একটা যোগ্য, মানুষ যেন হাঁটতে পারে, একটু ব্যায়াম করতে পারে, লাইটিং এর ব্যবস্থা করেছে, এই যে একটা মানে মানুষ হিসেবে মানুষের যে একটা বিবেকবোধ, একটা মানবিকতা বিষয় থাকা দরকার, সেটা কিন্তু আমরা জসিমের মধ্যে লক্ষ্য করেছি। এইটাই আমি বলতে চাচ্ছি যে এইটাই আসলে মানুষের দেখতে হবে অতীত বর্তমান, ঠিক আছে? মানে একটা ঘটনা দিয়ে মানুষকে জাজমেন্ট করা যায় না। আমি হঠাৎ করে একটা হাইলাইট হওয়ার জন্য একটা জিনিস করলাম, সেটা না। আসলে ওই যে মাঠটা আপনি দেখবেন, ওই মাঠটা আসলে বনানীতে যে মাঠটা ও পরিচর্যা করে ওখানকার যে সুনামটা পেয়েছে, ওখানে আসলে একসময় ডাস্টবিনের যত ময়লা ফেলানো হতো এখানে কেউ যেতে পারতো না। তা ওর মাথায় এরকম একটা কাজ আসছে, ও নিজের টাকায়, ও জানেন যে একটা
ছোট ব্যবসা করে, ওর ভাই বোনদের পড়ায়, পাশাপাশি সংসার চালায়। ও একটা পুরনো চেয়ার রিপেয়ারিং করার কাজে নিয়োজিত আমি যতদূর জানি, এবং পাশাপাশি ও নিজের টাকা দিয়ে ওখানে বালু ভরাট করে আবার লাইট দিয়ে ছেলেদের খেলার জন্য যে প্রশংসাটা করছে ওইখানের লোকজনদের কাছ থেকে শুনছি। আসলে সেই দিক থেকেও সে একটা মহৎ সামাজিক কর্মী হিসেবে আমি মনে করি যে তার মানসিক অবস্থা শুধু এই বনানী অগ্নি ট্র্যাজেডি নিয়ে না, সে সর্বোপরি সমাজে যেখানে তার দিক থেকে ক্ষুদ্র পরিসরে যতটুকু সে করতে পারে সেইভাবে সে ধারাবাহিকভাবে করছে, বা তার ভিতরে সেই মানসিকতাটা আমরা দেখতে পাই। তারকে যদি আমরা আমাদের এই ছোট ক্ষুদ্র মিডিয়ার মাধ্যমে এটাই বলতে চাই যে যারা মারা গেছে তাদেরকে আপনার একটা টিমের মাধ্যমে এদের খোঁজ খবর নিয়ে এদের লাইফ মনে করেন যে লাইফের একটা সিকিউরিটি, যেমন সরকারি চাকরি থাকলে পেনশন ভাতা পায় বা চাকরির শেষে একটা, এটা তো সরকারি চাকরি যেভাবে একটা ভাতা পাচ্ছে সারা জীবনের জন্য, এদের জন্য একটা এরকম যে আমি 50,000 টাকা দিলাম একবার, বা আমি 1 লাখ টাকা দিলাম, ওই 1 লাখ টাকায় কিন্তু আসলে তার সারা জীবন চলে না, বা যে লোকটা মারা গেছে ওই ঘাটতিটা পূরণ হয় না। সেই ক্ষেত্রে যদি কর্ম কোনো ব্যবস্থা করা যায়, বা তাদের বাচ্চাদের যদি স্পেশালি পড়াশোনার দিক থেকে দেখা যায়, এটাই করা উচিত আমি মনে করি। মিঠু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের পরবর্তী যে টক শোগুলো থাকবে সেই টক শোতে অবশ্যই আপনি আমন্ত্রিত হবেন। সে পর্যন্ত শুভেচ্ছা নিরন্তর। ধন্যবাদ। সুধীবৃন্দ, আপনারা এতক্ষণ বনানী ট্র্যাজেডি নিয়ে অনেক কথাই শুনলেন। আমরা সর্বশেষ একটা কথাই বলবো, যারা নিহত হয়েছে, যাদের পরিবার সর্বশান্ত হয়েছে, যারা অগ্নিদগ্ধ হয়েছে, তাদের পাশে আমরা সবাই যাই, এবং তাদের জন্য সরকারি মহল থেকে এমন একটি ব্যবস্থা করা দরকার, তাদের লাইফের জন্য এমন একটি সিকিউরিটি দেওয়া দরকার, তারা যেন সারা জীবন সেই সুবিধাটি ভোগ করতে পারে। আমরা যদি এটাও লক্ষ্য করি, আমাদের সরকার কিন্তু প্রতিবন্ধী ভাতা, বৃদ্ধ ভাতা এবং শিশুদের জন্য এক ধরনের ভাতা দিয়ে থাকে, এবং যারা আজকে অগ্নিদগ্ধ হলো এদেরকেও আমার মনে হয় তাদের মতো একটা লাইফ সিকিউরিটি দেওয়া দরকার। কারণ এরা এখন কি করবে? কারণ এরা তো এখন সর্বশান্ত হয়ে গেছে। আমাদের লাইফ সিকিউরিটি যতক্ষণ না পর্যন্ত আমরা একটা নিরাপদ জায়গায় পৌঁছাতে না পারবো, সেই পর্যন্ত আমাদের মনে হয় এই বিষয়গুলো সরকারকেই দায়িত্ব নিতে হবে। আজকে আমরা ভিডিওটি আর লম্বা করতে চাই না। আমরা পরবর্তীতে যে ভিডিওটি করব অবশ্যই সমসাময়িক কোনো সমস্যা নিয়ে আমরা আপনাদের মাঝে উপস্থিত হব। সেই বিষয়গুলো অবশ্যই আপনাদের মাঝে আমরা ইউটিলাইজ করার চেষ্টা করব, তুলে ধরার চেষ্টা করব। এবং দর্শক আপনারা যারা আছেন, যারা নিয়মিত আমাদের ভিডিওটি আপনারা দেখে থাকেন, আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন এবং যারা নতুন যারা ভিউয়ার্স আছেন, আমাদের ভিডিওটি আপনারা নিয়মিত দেখছেন এবং আমাদেরকে অনুপ্রাণিত করছেন কাজ করার জন্য। আমরা একমাত্র তরুণদের নিয়ে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি, যেখানে শুধু তরুণরাই এসে কথা বলবে, তরুণরাই এখানে জায়গা পাবে এবং তরুণরাই পারে আগামী ভবিষ্যৎকে একটি সোনার বাংলায় রূপান্তর করতে। তাই আমি সর্বশেষ বলবো, আপনারা অবশ্যই আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করুন, যাতে আমরা অনুপ্রাণিত হয়ে কাজ করার সেই শক্তিটুকু পাই। আজকে আর নয়, এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।